আসসালামু আলাইকুম। পে স্কেলে চিকিৎসা ভাতা সহ বেশ কিছু ভাতা বাড়তেছে এবং নতুন পে স্কেলে শুধু পে স্কেল না, বেসিক না, বেসিকের সাথে অনেক ভাতা আছে। সেই ভাতাগুলো বাড়তেছে নতুন নবম পে স্কেলে। তো কি কি ভাতা বাড়তেছে সেই বিষয়ে আজকে আমরা একটু দেখব। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দ্রুতই আসতেছে নবম জাতীয় পে স্কেল। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত পে কমিশন ইতিমধ্যে নতুন বেতন কাঠামো ও বিভিন্ন ভাতা বৃদ্ধির প্রস্তাব নিয়ে কাজ শুরু করেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এই বাজারে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে চিকিৎসা ভাতা ও শিক্ষা ভাতার মতো মৌলিক প্রয়োজন ভাতার উপরে। তো এখানে চিকিৎসা ভাতা আপনারা জানেন যে 2015 সালে যে সর্বশেষ পে স্কেল হয়েছে, সেই পে স্কেলে একজন সরকারি কর্মকর্তা কর্মচারী 1500 টাকা চিকিৎসা ভাতা পেয়ে থাকেন। ঠিক আছে, তো বর্তমান যে জিনিসপত্রের দাম এবং চিকিৎসা যে ব্যয়, সেই চিকিৎসা ব্যয় অনুযায়ী আসলে 1500 টাকা চিকিৎসা ভাতায় আসলে কিছুই হয় না। ডাক্তারের ফি অর্থাৎ একবার ডাক্তার দেখাইতে গেলেই 1000 টাকা তাকে ভিজিট দিতে হয়। 500 টাকাতে আর ওষুধ কেনা সম্ভব না। 500 টাকার ওষুধ কিনলে কি মাস শেষ হয়ে যায়? না, তারও বেশি টাকার ওষুধ প্রয়োজন হয়। আর ডাক্তার কি মাসে একবার দেখালেই হয়ে গেল? আর কি ডাক্তার দেখানোর প্রয়োজন হয় না? ডাক্তার দেখানোর প্রয়োজন হয়। ডাক্তার আবার টেস্ট দেয়, সেই টেস্টগুলো করতে হয়। এক একটা টেস্টে 2000, 3000, 4000, 5000 টাকা, সর্বনিম্ন হইলেও 1500 টাকার নিচে কোনো টেস্ট নাই। তো সেই অনুপাতে 1500 টাকা চিকিৎসা ভাতা, এটা আসলে 2015 সালে যখন দিয়েছে তখন হয়তো ওই সময়ের প্রেক্ষাপটে ঠিক ছিল, বাট এখন থেকে 15 থেকে আজ প্রায় 10 বছর হয়ে গেল। তো এই 10 বছরে এই 1500 টাকা একটা টাকাও বৃদ্ধি পায়নি, কিন্তু ডাক্তারি ফি, তারপরে ডায়াগনস্টিক যেটা খরচ অর্থাৎ পরীক্ষা নিরীক্ষার যে খরচ, ওষুধপত্রের দাম, সেই অনুপাতে 1500 টাকায় আসলে চিকিৎসা ভাতা কিছুই হয় না। তো একজন সরকারি কর্মকর্তা কর্মচারী সর্বোচ্চ না, সকলেই 1500 টাকা চিকিৎসা ভাতা পেয়ে থাকে। তো এই ভাতাটা অবশ্যই বাড়ানো উচিত। এটা সময় উপযোগী একটা ভাতা হওয়া উচিত। নতুন পে স্কেলে এই ভাতার উল্লেখযোগ্য হারে বাড়তে পারে বলে জানা গেছে। উল্লেখযোগ্য হারে অবশ্যই বাড়বে। পে কমিশনের কাছে বিভিন্ন কর্মচারী সংগঠনের পক্ষ থেকে একাধিক প্রস্তাব জমা পড়েছে, যা থেকে এই ভাতার বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। প্রথম যে প্রস্তাব এসেছে সেটা হচ্ছে চিকিৎসা ভাতা বর্তমানে 1500 টাকা থেকে বাড়িয়ে 2500 টাকা করা। দ্বিতীয় যে প্রস্তাবটি এসেছে, দ্রব্যমূল্যের চাপ বিবেচনা করে এই ভাতা বাড়িয়ে 5000 টাকা বা কিছু কিছু গ্রেডের জন্য 6000 টাকা সুপারিশও করা হয়েছে। তো এটা গ্রেড ভিত্তিক আসলে এই ভাতাটা বাড়ানো উচিত। এখন সচিব যারা আছে তাদের 5000 বা 6000 টাকা ভাতা বাড়িয়ে তো আসলে লাভ নাই। তারা তো মাসে বেতনই পায় 1.5 লাখ টাকা, তো সেখানে এবং তাদের আরো অন্য ইনকামও আছে। তো সেটার ফলে তাদের এই ভাতা বাড়িয়ে আসলে কোনো দরকার নাই। সচিবদের পে স্কেলে আসলে কোনো সুযোগ সুবিধা দেওয়া কোনোই প্রয়োজন নেই। মূলত যে সুযোগ সুবিধা দিতে হবে সেটা হচ্ছে 11 থেকে 20 গ্রেডে যে সকল তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী আছে, তাদের কোনো প্রমোশন হয় না। তারা এক ব্লক পোস্টে চাকরি করে, প্রমোশন হচ্ছে না, এবং ব্লক পোস্টে চাকরি করতেছে, বাট তাদের আবার বিভিন্ন জায়গায় পোস্টিং নিয়ে খেলা শুরু হয়। ঠিক আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় তাদেরকে পোস্টিং করানো হয়, কিন্তু তাদের যে আহ, পদ পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ প্রমোশন হচ্ছে না। তাদের ব্লক পোস্টেই থাকতে হচ্ছে, কিন্তু প্রমোশন নিয়ে তাদের খুব মাথা ব্যথা আছে সচিবদের। এরা এক জায়গায় বেশি দিন থাকলে এদের নাকি পাকনা গজায় যায়। এরা কাজ কাম করে না, কম টাকায় এদেরকে বেশি কাজ করানো, ওভার টাইম করানো, হ্যাঁ, সরকারি ছুটির দিনে এদেরকে দিয়ে কাজ করানো, এই জিনিসগুলো তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারীদের করানো হয়। তো এটা খুবই একটা খারাপ অবস্থা। এটা একটা বৈষম্য শিকার। এই বৈষম্য থেকে অবশ্যই বেরিয়ে আসা উচিত। তো এখানে তৃতীয় যে প্রস্তাব আছে সেটা হচ্ছে কর্মচারীদের মূল বেতনের 10% হিসেবে চিকিৎসা ভাতা নির্ধারণ করা। হ্যাঁ, এটাও একটা আহ, ভালো একটা প্রস্তাব হতে পারে, যে বেসিকের 10% হিসেবে চিকিৎসা ভাতা নির্ধারণ করা। বিশেষ দৃষ্টি আকর্ষণ, কমিশন শুধু চাকুরি সময়কালের জন্য ভাতা বৃদ্ধি নয়, বরং অবসর পরবর্তী সময়ের জন্য চিকিৎসা সুবিধা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সর্বনিম্ন বেতন 35,000 টাকার একটা প্রস্তাব তো অলরেডি রয়েছে, 1:4 সর্বনিম্ন বেতন 35,000 টাকা করা। তো এটার উপরে যদি 10% করা হয় তাহলে মোটামুটি একটা ভালো প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে। তো নতুন পে স্কেল নিয়ে যেসব আলোচনা চলতেছে, সর্বনিম্ন 20টি গ্রেডের মূল বেতনে 35,000 টাকার একটি প্রস্তাব রয়েছে। পাশাপাশি বিভিন্ন ফেডারেশনের পক্ষ থেকে সর্বোচ্চ বেতন সিলিং 1,40,000 টাকা বা তার বেশি করার দাবি জানানো হয়েছে।
শিক্ষা ও অন্যান্য ভাতা, চিকিৎসা ভাতার পাশাপাশি শিক্ষা ভাতা, টিফিন ভাতা উল্লেখযোগ্য হারে বাড়ানোর সুপারিশ করা হয়েছে। বর্তমান পে স্কেলে কিছু বৈষম্য দূর করে একটি সামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামো তৈরি করাই কমিশনের প্রধান লক্ষ্য। কবে নাগাদ চূড়ান্ত ঘোষণা হতে পারে? তো এটা একটা বড় প্রশ্ন। সরকার যেহেতু সামনে নির্বাচনের দিকে ঝুঁকে যাচ্ছে, নির্বাচন কেন্দ্রিক কর্মকাণ্ড শুরু হয়ে গেছে, বিভিন্ন দল প্রার্থী ঘোষণা করতেছে, নির্বাচন কমিশন কিছুদিনের মধ্যেই তফসিল ঘোষণা করবে, তখন পুরোপুরি সরকার নির্বাচনের মুখী হয়ে যাবে। তো এটার আগে আগামী ডিসেম্বরের মধ্যেই যাতে দ্রুততার সময় পে স্কেল ঘোষণা করা হয়, এবং ডিসেম্বরে যাতে পে স্কেলটা ঘোষণা হয়, এটা জানুয়ারিতে গেলেই সমস্যা হবে, কারণ ফেব্রুয়ারি মাসে ভোট, 1 মাস আগে থেকে আরো সরকার ব্যস্ত হয়ে পড়বে নির্বাচন নিয়ে। তো ডিসেম্বরের ভেতরেই যাতে পে স্কেলটা গেজেট সুপারিশ ঘোষণা হয়ে যায়, এটা যাতে বাস্তবায়ন হয়, অর্থাৎ জানুয়ারি মাসের যে বেতনটা যখন পাবে কর্মকর্তা কর্মচারী, সেই বেতনটা যাতে নতুন পে স্কেলের সাথে হয়, সেটার একটা ব্যবস্থা করা। এবং সকল ভাতা যেগুলো আছে, বিশেষ করে চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা, টিফিন ভাতা, যাতায়াত ভাতা, ধোলাই ভাতা এবং ঝুঁকি ভাতা, তো এই ভাতাগুলো অবশ্যই বাড়তে হবে। এবং দক্ষতা ভাতা চালু করা উচিত, একটা নতুন একটা ভাতা চালু করা উচিত, যেটা সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনীতে দক্ষতা ভাতা আছে। সাধারণ সকল কর্মচারীদের জন্য আসলে কোনো দক্ষতা ভাতা নেই। সেনাবাহিনীর একজন সৈনিক থেকে শুরু করে তার বিভিন্ন কোর্স ক্যাডার করার ফলে বিভিন্ন ক্যাটাগরিতে সে যখন একটা ধাপ থেকে আরেকটা ধাপে চলে যাচ্ছে, কোর্স করতেছে, তাকে কিছু টাকা হলেও দক্ষতা ভাতা দেওয়া হয় প্রত্যেক মাসে। কিন্তু সাধারণ যে সকল কর্মচারী আছে, মাঠ প্রশাসনের যে সকল কর্মচারী আছে, তাদেরকে কখনো দক্ষতা ভাতা দেওয়া হয় না। তারাও বিভিন্ন কাজ করে থাকে, তো কাজের মাধ্যমে সে দক্ষতা অর্জন করে, স্কিল্ড হচ্ছে, তাকেও তো একটা দক্ষতা ভাতা দেওয়া উচিত। ঠিক আছে? তো সেনাবাহিনীর মতো অবশ্যই একটা দাবি থাকবে, সাধারণ কর্মচারী অর্থাৎ মাঠ প্রশাসনের যে সকল কর্মকর্তা কর্মচারী আছে, তাদেরকে দক্ষতা ভাতা এটার জন্য অ্যাড করা। চিকিৎসা, শিক্ষা, তারপর টিফিন, ধোলাই ভাতা, এর সাথে দক্ষতা ভাতাও অ্যাড করতে হবে। এটা হয়তো অনেক কর্মচারী সংগঠন দিয়েছেন, আবার দেন নাই, বাট এটাকে গুরুত্ব দিচ্ছে না। অবশ্যই একটা দক্ষতা ভাতা দেওয়া উচিত। তো চিকিৎসা ভাতা অবশ্যই বাড়ানো উচিত। বর্তমানে চিকিৎসার ব্যয় অনেক বেড়েছে, শিক্ষার ব্যয় বেড়েছে, শিক্ষা ভাতা অবশ্যই বাড়ানো উচিত। চিকিৎসা, শিক্ষা এবং টিফিন ভাতা, টিফিন ভাতা বর্তমানে 200 টাকা পাচ্ছে, যেটা খুবই হাস্যকর। এটা পার ডে আসলে 200 টাকা খরচ হয়, সেখানে মাসে 200 টাকা দিয়ে কিভাবে একটা কর্মচারী তার 9টা থেকে 5টা অফিস করে, কোনো কোনো ক্ষেত্রে সে 8 ঘন্টা কাজ করতেছে, কোনো কোনো ক্ষেত্রে সে 12 ঘন্টা কাজ করতেছে, কোনো কোনো ক্ষেত্রে তাকে 16 ঘন্টাও তাকে কাজ করতে হয় অফিসে। তো 16 ঘন্টা কাজ করে, 8 ঘন্টা, 12 ঘন্টা, 16 ঘন্টা তাকে কাজ করতে হচ্ছে, সে মাত্র 10 টাকা, 10 টাকা পার ডে, মানে 10 টাকা বা 6 টাকা 7 টাকা আসে, 6-7 টাকা ওই একটা সিঙ্গাড়া অথবা পুরি খেয়ে তাকে 7 ঘন্টা, 8 ঘন্টা, 12 ঘন্টা কাজ করতে হচ্ছে। আর যদি সে বাইরে নিজের বাড়ি থেকে খাবার নিয়ে আসতে পারে, সেটা খেয়ে তাকে কাজ করতে হচ্ছে। বাট সেটার জন্য তো সরকার আসলে টাকা, খাওয়ার জন্য আসলে কোনো টাকা দিচ্ছে না। তাকে 8 ঘন্টা কাজ করাচ্ছে, 12 ঘন্টা কাজ করাচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে 16 ঘন্টা সে অফিস করতেছে। তার জন্য সরকার আসলে তার জন্য বরাদ্দ কি রেখেছে? আপনি তাকে 16 ঘন্টা, 8 ঘন্টা, 12 ঘন্টা কাজ করান, তাকে পর্যাপ্ত পরিমাণ রেস্ট এবং পর্যাপ্ত পরিমাণ খাবারের ব্যবস্থা করেন, সেটাও আসলে করতেছে না। সাধারণ কর্মচারীদের জন্য এই ধরনের কোনো ব্যবস্থা নেই। সেনাবাহিনীর কিছু কিছু বা সশস্ত্র বাহিনীর কিছু কিছু ক্ষেত্রে ব্যবস্থা আছে, তারপরেও সশস্ত্র বাহিনীর ভেতরেও এটার ভেতরে মতভেদ আছে, সকলেই এই ধরনের সুযোগ সুবিধা পান না। এটা নিয়ে অনেক আলোচনা রয়েছে, সেটা পরের হিসেব। তো চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা, টিফিন ভাতা এবং দক্ষতা ভাতা এটা বাড়ানো উচিত। এটা বাড়লে সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাজের যে স্পৃহা, কাজের যে মনোবল, সেটা আরও বৃদ্ধি পাবে এবং দেশে দুর্নীতি এবং কাজ ক্ষমতা অনেক অংশেই বৃদ্ধি